হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি শুরু করে দিই। এখন দেখতেছি যে পার্টিসিপেন্ট আছে 43। ওকে, দেখেন, লাস্ট ক্লাসে আপনাদের যে কস্ট শিট তৈরি করার জন্য এই যে একটা ফরম্যাট দেখিয়েছিলাম, এই ফরম্যাট অনুযায়ী আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম। তো সাথে আর একটা আপনাদের প্রবলেম দিয়ে দিয়েছিলাম যে আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা। আর এখানে দেখেন যে এই ফরম্যাটটা আমি আর একবার আপনাদের দেখাই। কস্ট শিট তৈরি করতে গেলে প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, তারপরে হলো এখানে কোন প্রোডাক্টের কস্ট শিট তৈরি করব সেটার একটা ডিটেলস লেখা যায়, আর ফাইনালি কোন পিরিয়ডের জন্য এটা করা হবে সেই পিরিয়ডটাও লিখে দেওয়া যায় যে এটা কোন মাস বা কোন কোয়ার্টার বা কোন বছর এরকম। ওকে, কস্ট শিটে নর্মালি প্রথমে আমরা এখানে এই ফরম্যাট অনুযায়ী দেখা যাচ্ছে প্রথমে নিয়ে আসবো ডাইরেক্ট মেটেরিয়ালের ওপেনিং স্টক। ওপেনিং স্টক বলতে যে আমরা কোনো প্রোডাকশন প্রসেসে যে ম্যাটেরিয়াল পারচেস করি, এই পারচেস করার পরে কিছু ম্যাটেরিয়াল থেকে যায়, তো যেটা থেকে যাবে এটা পরবর্তী প্রসেসে আবার ওটা হলো ওপেনিং স্টক হয়ে যাবে। তার মানে আপনি যে প্রোডাকশন করার জন্য যে ম্যাটেরিয়াল পারচেস করেছেন, এর সাথে দেখা গেল এর আগে যে প্রোডাকশন প্রসেসটা ছিল সেখান থেকে কিছু ম্যাটেরিয়াল থেকে গেছে, সেই ম্যাটেরিয়ালটা হলো আমাদের ম্যাটেরিয়ালের ওপেনিং স্টক হবে। এর সাথে আমরা কারেন্ট প্রোডাকশন প্রসেসে যেটা পারচেস করব সেটা যোগ হবে। এবং ক্যারেজ ইনওয়ার্ড, তার মানে হলো আপনি পণ্য পরিবহন করে ওইটা ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসতে যে যে খরচটা হয়েছে এটাও এই ম্যাটেরিয়াল পারচেসের খরচের সাথে যোগ হবে, এবং এখান থেকে মাইনাস হবে ক্লোজিং স্টক। তাহলে আমরা পেয়ে যাব যে কতটুক ম্যাটেরিয়াল আমরা এই প্রোডাকশন প্রসেসে ইউজ করলাম। এর সাথে আরো কিছু ডাইরেক্ট এক্সপেন্সেস যেমন ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট আদার এক্সপেন্সেস যোগ করব। এই ডাইরেক্ট মেটেরিয়ালের সাথে ডাইরেক্ট এক্সপেন্সেস গুলো যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে হলো এই প্রোডাকশন প্রসেসে আমরা যে প্রোডাকশনটা করব, এই প্রোডাকশনের জন্য আমাদের মেইনলি যে মেটেরিয়াল এবং যে আদার ডাইরেক্ট এক্সপেন্সেস হয়েছে সেটার একটা লিস্ট। এবং এখানে বেসিক্যালি আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমরা কাঠ থেকে ফার্নিচার তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়াল হবে কি কাঠ, আর এর সাথে হলো ফার্নিচার তৈরি করতে গেলে এই লেবার প্রয়োজন হয়, এই লেবারের এক্সপেন্সেসটা হবে ডাইরেক্ট ওয়েজেস। এর সাথে আদার কিছু ডাইরেক্ট এক্সপেন্সেস থাকতে পারে, সেটা যোগ হবে এই প্রাইম কস্ট। তার মানে এই ফার্নিচার তৈরি করতে গেলে আপনার মেইনলি কি খরচ হয় সেটাই হলো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড বলতে এখানে যেমন বলা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এই ফার্নিচার তৈরি করতে গেলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হতে পারে যেমন ওই ফার্নিচার করার জন্য যে একটা এই মানে ওই যে মোম বা পলিশ বা ওই পুটিং ইউজ করে, এটা হলো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এর সাথে দেখেন এই যে লুজ টুল, এটা অনেক সময় ফ্যাক্টরিতে হয়, যেমন এই জুট মিলগুলোতে অথবা ওই যে টেক্সটাইল মিলগুলোতে আপনার যে মেশিনগুলো ইউজ করে ওই মেশিনেও অনেক এই লুজ টুল প্রয়োজন হয়, যেটা মেশিন চালাতে গেলে আপনার লাগে। এটা আমরা বলতেছি ফ্যাক্টরি ওভারহেড। তারপরে এর সাথে যোগ হবে ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস যেটা হলো মানে ডাইরেক্টলি ওই প্রোডাকশন প্রসেসের সাথে জড়িত না, বাট ওটা প্রয়োজন হয়। তারপরে আছে রেন্ট অ্যান্ড রেটস। ফ্যাক্টরি ফ্যাক্টরিতে যে মানে ফ্যাক্টরির যে ভাড়া সেটা এখানে যোগ হবে। লাইটিং অ্যান্ড হিটিং,
ফ্যাক্টরির জন্য লাইটিং বা হিটিং প্রয়োজন হয় সেটা যোগ হবে। পাওয়ার অ্যান্ড ফুয়েল, তারপরে আছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, তারপর আছে ড্রয়িংস, অফিস এক্সপেন্সেস, তারপর রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্ট, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, ওয়ার্ক ম্যানেজার স্যালারি। তার মানে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সেসের মধ্যে ফ্যাক্টরির সাথে রিলেটেড যে সকল এক্সপেন্সেস আছে এগুলো যোগ করব আমরা। এগুলো আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিলে আমরা পাবো ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। তার মানে এই প্রোডাকশন প্রসেসের আমাদের কারখানা ব্যয় কত, বা এই প্রোডাকশন প্রসেসের ওয়ার্ক কস্ট, এটা আমরা পেয়ে যাব। এর সাথে দেখেন আমরা অ্যাড করব হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওয়ার্ক ম্যানেজার স্যালারিটা অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এ যোগ হইতো না? যেতে পারতো কিনা? হ্যাঁ, ওকে, ভালো কোশ্চেন। এটা হলো ওয়ার্ক ম্যানেজার স্যালারি বলতে আসলে বোঝানো হয়েছে যে ওই ফ্যাক্টরিতে প্রোডাকশন প্রসেসের সাথে যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের বেতনটা, যার কারণে এটা ফ্যাক্টরি ওভারহেড হিসেবে দেখানো হয়েছে। আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মেইনলি হলো এখানে আসবে যারা আপনার ওই যে ফ্যাক্টরিটা হয় ফ্যাক্টরির আবার হেড অফিস থাকে, কিন্তু হেড অফিসের যারা কাজ করে তাদের স্যালারি মেইনলি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে আসবে। ওয়ার্কস ম্যানেজার স্যালারি বলতে ওই ফ্যাক্টরিতে প্রোডাকশন প্রসেসের সাথে যারা ডাইরেক্টলি রিলেট মানে ফ্যাক্টরিতে কাজ করে ওই ম্যানেজারের স্যালারিটা, মনে করেন প্রোডাকশন ইনচার্জ বা ফ্যাক্টরি ইনচার্জ অথবা প্রোডাকশন ম্যানেজার, এইরকম লোক যারা আছে তারা হলো ফ্যাক্টরি ওভারহেডে এই স্যালারিটা এখানে যোগ হলো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ, এবার ফ্যাক্টরি কস্টের সাথে দেখেন আমরা যোগ করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এখানে আছে রেন্ট অ্যান্ড রেটস অফিস। আগেও কিন্তু আমাদের রেন্ট অ্যান্ড রেটস ছিল, সেটি ছিল ফ্যাক্টরি, এখন হলো রেন্ট অ্যান্ড রেটস অফিস। স্যালারিস অফিস, ইন্স্যুরেন্স অফ অফিস বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট, টেলিফোন অ্যান্ড পোস্টেজ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার্স অ্যান্ড অফিস ইকুইপমেন্টস, তারপরে আছে লিগ্যাল এক্সপেন্সেস, অডিট ফিস, ব্যাংক চার্জেস। এটা হলো মানে প্রোডাকশন প্রসেসের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, বাট আমাদের এই টোটাল কস্ট ক্যালকুলেশন করতে যেয়ে আমাদের কি হবে, টোটাল এক্সপেন্সেস বের করতে হয়। টোটাল এক্সপেন্সেস বের করতে গেলে আমাদের ওই অফিসের স্যালারি বা ভাড়া, টিএনটি বিল, অফিস লিগ্যাল বা আদার্স এক্সপেন্সেস, ব্যাংক চার্জ, এই সব যোগ হবে। এই সব যোগ করলে আমরা পেয়ে যাব হলো এই কস্ট অফ প্রোডাকশন। দেখেন, এই কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা এখন যোগ করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এর মধ্যে যেমন আছে শোরুম রেন্ট অ্যান্ড রেটস, সেলসম্যান স্যালারিজ, ট্রাভেলিং এক্সপেন্সেস, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি সেলস ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজিং, ব্যাড ডেটস, পোস্টেজ, ডেট কালেকশন, ক্যারেজ আউটওয়ার্ড, তারপর আছে ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান, এই ডেট কালেকশন এক্সপেন্সেস, স্যাম্পলস অ্যান্ড ফ্রি গিফটস। দ্যাট ইজ এগুলো আপনি যে এই প্রোডাকশনটা করলেন, এই প্রোডাকশনটা যখন মার্কেটে সেল করতে যাবেন, সেল করতে গেলে এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কিছু এক্সপেন্সেস হবে, এগুলো আপনার এই প্রোডাকশন কস্টের সাথে যোগ করে আমরা পেয়ে যাব কস্ট অফ সেলস। তার মানে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন তার সেলিং কস্ট প্রাইস। প্রথমে আমরা পেয়েছি এই যে এখানে দেখেন, প্রথমে পেয়েছি হলো ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্টের সাথে এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করে পেয়েছি কস্ট অফ প্রোডাকশন। ধাপে ধাপে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো যদি আমি আগে থেকে আসি, যেমন প্রথমে ছিল ডাইরেক্ট মেটেরিয়ালের সাথে ডাইরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট, এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পেয়েছিলাম ফ্যাক্টরি কস্ট।
ফ্যাক্টরি কস্টের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ করে আমরা পেয়েছি কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আমরা যোগ করে এখন আমরা পাচ্ছি হলো কস্ট অফ সেলস, মানে আপনি যে প্রোডাক্টটা সেলস করবেন সেই সেলসের টোটাল কস্ট। এর সাথে আমরা প্রফিট বা লস যোগ বা বিয়োগ করব এবং ফাইনালি আমরা এই সেলিং প্রাইসটা পাব। ওকে, এটা ছিল আমাদের ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আমরা গত লেকচারে দেখিয়েছিলাম, এই প্রবলেম 1টা আপনাদেরকে সলিউশনটা দেখিয়েছিলাম। এখানে কিন্তু খুব আইটেম অনেক কম ছিল। আইটেম কম থাকার কারণে আপনার কিন্তু কিছু ক্যালকুলেশন করা লাগছিল, যেমন ফ্যাক্টরি ওভারহেড ছিল 50% অফ ডাইরেক্ট লেবার, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ছিল 10% অফ ওয়ার্ক কস্ট। কিন্তু আজকে দেখেন আমরা এই 2 নম্বর প্রবলেমে আসি। এই 2 নম্বর প্রবলেম হলো যে, আচ্ছা আপনারা কি এই স্ক্রিন শেয়ারটা দেখতে পান কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, 2 নম্বর প্রবলেমটা দেখেন। আমি বলেছিলাম যে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। যদি কেউ ট্রাই করে থাকেন ওকে ফাইন, আমি জাস্ট আপনাদের এখন দেখাই যে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে কি আছে দেখেন, এই XYZ কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে। আমরা এই তথ্য থেকে এই যে নিচে রিকোয়ারমেন্ট দেওয়া আছে কি কি বের করতে হবে আপনাকে। এখানে এই তথ্য থেকে আপনাকে বের করতে হবে ফার্স্টে প্রাইম কস্ট। আমরা বলছিলাম প্রাইম কস্ট কি, ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডাইরেক্ট লেবার এবং আদার ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করব। তারপরে আছে ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট হলো প্রাইম কস্টের সাথে যখন আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব সেটা আমরা পেয়ে যাব ফ্যাক্টরি কস্ট। তারপরে আরো যে সিগমেন্টগুলো আছে এগুলো দেওয়া নাই, বাট আপনাকে ফাইনালি বের করতে বলছে টোটাল কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্টের সাথে আমরা যোগ করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। ফাইনালি আমরা পেয়ে যাব টোটাল কস্ট অফ প্রোডাকশন, না টোটাল কস্ট। ওকে, আমরা এখন দেখি কি কি আইটেম দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে দেখেন স্টক ম্যাটেরিয়ালস, তার মানে আপনার এই ম্যাটেরিয়ালটার একটা ওপেনিং ব্যালেন্স আছে, একটা ক্লোজিং ব্যালেন্স আছে। তো আমরা প্রথমে শুরু করব কি এই ম্যাটেরিয়ালের ওপেনিং ব্যালেন্স নিয়ে, এর সাথে যোগ করব ম্যাটেরিয়াল পারচেস। এখানে আর একটা বিষয় আছে, যেমন এই ম্যাটেরিয়ালটা পারচেস করে আপনার এই ট্রেড ইন ওয়ার্ড আছে, দ্যাট ইজ ম্যাটেরিয়ালটা পারচেস করার পরে ফ্যাক্টরিতে নিয়ে আসতে যে আপনার একটা পণ্য পরিবহন খরচ আছে, এটা যোগ হবে। এটা যোগ করার পরে দেখেন, আচ্ছা আমি জাস্ট আগে আইটেমগুলো দেখি তারপরে আপনার সলভ করি। ম্যাটেরিয়ালের ওপেনিং স্টক আছে, ক্লোজিং স্টক আছে, তারপরে ম্যাটেরিয়াল পারচেস আছে, এই যে ডাইরেক্ট ওয়েজেস পেইড আছে, ইনডাইরেক্ট ওয়েজেস আছে, তারপরে এই স্যালারিজ টু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে, ট্রেড ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড। ট্রেড ইনওয়ার্ডটা হলো পণ্য পরিবহন ব্যয়, আপনি এই প্রোডাকশনের জন্য যে ম্যাটেরিয়ালটা পারচেস করবেন এটা পরিবহন করে ফ্যাক্টরিতে নিয়ে আসতে যে খরচ, এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়ালের সাথে যোগ হবে। আর আউটওয়ার্ডটা হলো আপনার পণ্যটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে, এখন আপনি সাপোজ গাজীপুরে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে আপনি সারা দেশে সাপ্লাই দিবেন বা ডেলিভারি দিবেন, তখন এই যে পণ্য পরিবহন খরচ হবে এই খরচটা আমাদের যাবে হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এর মধ্যে। তারপরে দেখেন এখানে আছে এই ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড। ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড নর্মালি আমরা এই কস্ট শিটে হিসাব করব না, এটা আপনাদের একটা ডামি আইটেম দেওয়া আছে, এটা আমাদের এই কস্ট শিটে কোনো
ট্রিটমেন্ট হবে না। তারপরে এই যে ব্যাড ডেট রাইট অফ, এটাও আসলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু কস্ট শিটের সাথে আসলে ডাইরেক্ট রিলেটেড না। যদিও আমাদের ওই ফরম্যাটে ব্যাড ডেটস রাইট অফটা অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে দেখানোর কথা বলা হয়েছে। তারপরে দেখেন আছে রিপেয়ার্স টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা আমাদের ফ্যাক্টরি কস্ট। রেন্ট, ট্রেডস, ট্যাক্সেস, ফ্যাক্টরির জন্য এই যে 12,000, এটা ফ্যাক্টরি কস্টে যাবে। আর রেন্ট, ট্রেড, ট্যাক্স, এই অফিসটা যাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে। আর ট্রাভেলিং এক্সপেন্সেস, এটা আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসে নিয়ে যেতে পারি। সেলসম্যান স্যালারিস অ্যান্ড কমিশন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসে নিতে পারি। এই যে ডেপ্রিসিয়েশন রাইট অফ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটা যাবে হলো আমাদের ফ্যাক্টরি ওভারহেডে, আর ফার্নিচারটা চলে যাবে হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে। ডিরেক্টর ফিস, এটাও যাবে হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ইলেকট্রিক চার্জ ফ্যাক্টরি, এটা আমাদের যাবে ফ্যাক্টরি ওভারহেডে। তারপর আছে ফুয়েল ফর বয়লার, এটাও ফ্যাক্টরি ওভারহেড। আর জেনারেল ম্যানেজার স্যালারি, এটা কিন্তু ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি না, জেনারেল ম্যানেজার, এটা যাবে হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে। ওকে, এটা ছিল আমাদের আইটেম। তো এই আইটেম থেকে আমরা যেমন বলেছি দুইটা আইটেম আমরা কস্ট শিটে নেব না, এই ক্যারি ডিসকাউন্ট অ্যালাউড এবং ব্যাড ডেটস রাইট অফ। আর বাকি আইটেমগুলো আমাদের বিভিন্ন স্টেপে যোগ বা বিয়োগ করতে হবে এবং ফাইনালি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই যে ফ্রম দ্য অ্যাবাভ ডিটেলস ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং, ফার্স্টে প্রাইম কস্ট ক্যালকুলেশন করতে হবে, ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেশন হবে এবং ফাইনালি টোটাল কস্ট। দেখেন, এইটা যদি এখন আমি আপনাদেরকে একটা এক্সেল শিটে অঙ্কটা সলভ করে দেখাই, তাহলে কি হবে? আমরা প্রথমে কোম্পানির নাম লিখব, XYZ কোম্পানি লিমিটেড। এটা একটা এক্সেল শিট। জাস্ট এক্সেল শিটে আমরা এই, অথবা আপনি যখন খাতায় এই অঙ্কটা করতে যাবেন, এই প্রথমে একটা ই করবেন, কি বলে এটা, ঘর করবেন। এটা হলো ডিটেইলস। এক্সেল শিটটা আসে নাই। ও আচ্ছা আচ্ছা, চলে। এই প্রথম কলামে থাকবে হলো আপনার পার্টিকুলার্স বা ডিটেলস ডেসক্রিপশন, আর এখানে আউটার কলামে দুইটা কলাম থাকবে, যেখানে আপনি ওই একটা ইনার কলাম একটা আউটার কলাম, এখানে টাকার পরিমাণটা লিখতে পারবেন। ঠিক আছে? ওকে, আমরা এখন দেখেন, প্রথমে আমরা ফার্স্টে কোম্পানির নাম লিখব। আমাদের ওই কোম্পানির নাম হলো XYZ কোম্পানি লিমিটেড। XYZ কোম্পানি লিমিটেড, এখানে লিখব কস্ট শিট। কস্ট শিট, এখন এই কস্ট শিটটা কোন পিরিয়ডের জন্য আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, এই ফর দ্য ইয়ার এন্ডিং December 31st, 2015। ওকে, আমরা এটা নিয়ে আসলাম। এটা হবে হলো ফর দ্য পিরিয়ড এন্ডিং December 31st, 2015। ওকে, এখন দেখেন, এই ঘরে আমরা লিখবো হলো পার্টিকুলার্স। এদিকে হলো টাকা, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট নাই, এখানে জাস্ট একটা এই টাকার ঘর।
ওকে, দেখেন আমাদের এই প্রবলেমটা আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিতে পারেন অথবা আমি দেখাচ্ছি। স্টক ম্যাটেরিয়ালস ওপেনিং, তাহলে আমাদের ওপেনিং ম্যাটেরিয়াল আছে 1,88,000। দেখেন ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল, আমাদের ওপেনিং স্টক আছে 1,88,000। তারপরে দেখেন পারচেস আছে, আচ্ছা এক্সেল শিট কি দেখা যায়? জি স্যার। ওকে, এখানে দেখেন আমাদের ক্লোজিং স্টকটা কিন্তু আমরা পরে মাইনাস করব। এখানে ম্যাটেরিয়াল পারচেস করছি আমরা কত, 8,32,000। তাহলে ম্যাটেরিয়াল পারচেস হলো 8,32,000। এখানে এই ম্যাটেরিয়ালটা পারচেস করার পরে আমাদের একটা কি ক্যারেজ ইনওয়ার্ড ছিল, ক্যারেজ ইনওয়ার্ড আছে হলো কত, এই যে ফ্রেট ইনওয়ার্ড। ফ্রেট বা ক্যারেজ বলতে বোঝানো হয় পণ্য পরিবহন ব্যয়। তো আমাদের ইনওয়ার্ড আছে হলো কত, 32,000। আমরা এটা ম্যাটেরিয়াল পারচেসের সাথে অ্যাড করে দিব। দেখেন তাহলে আমরা টোটাল ম্যাটেরিয়াল পারচেস করছি কত এই পিরিয়ডে, 10,52,000। আমরা টোটাল ম্যাটেরিয়াল পারচেস করছি 10,52,000। এই এখন দেখেন এখান থেকে আমরা আবার তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আপনি এই প্রোডাকশন প্রসেসে টোটাল র মেটেরিয়াল ইউজ করতে পারবেন 10,52,000। কারণ হলো আপনার ওপেনিং স্টক ছিল 1,88,000, এর সাথে আপনি পারচেস করেছেন। এই পারচেস করার পরে আপনার র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে হলো কত, 10,52,000। এখন এখান থেকে আপনি ক্লোজিং স্টকটা মাইনাস করে দিবেন, এই লেস ক্লোজিং র মেটেরিয়াল। ক্লোজিং র মেটেরিয়াল আমাদের দেওয়া আছে 2 লাখ। স্যার ক্লোজিং র ম্যাটেরিয়ালটা কি, ওটা আরেকবার বললে একটু ভালো হবে। ওকে, বলতেছি। ক্লোজিং র মেটেরিয়ালটা হলো আপনি যেমন এই প্রোডাকশন করতে যে এই পারচেস করেছেন হলো 8,32,000 টাকার ম্যাটেরিয়াল, কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন প্রোডাকশন শুরু করলেন, শুরু করার সময় এই দেখেছেন যে আগের যে প্রোডাকশন প্রসেসটা ছিল সেই প্রোডাকশন প্রসেসের কিছু ম্যাটেরিয়াল থেকে গেছে, যেটাকে আমরা বলতেছি ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল। ওপেনিং স্টক যেরকম, এটা হলো এর আগে আপনি যে ম্যাটেরিয়াল যে প্রোডাকশনটা করেছিলেন সেখানে কিছু ম্যাটেরিয়াল থেকে গেছিল, থেকে যাওয়ার কারণে আপনি পরবর্তী যে প্রোডাকশন শুরু করলেন তখন কিন্তু আগের ম্যাটেরিয়ালগুলো আপনি আবার ইউজ করবেন। এটাকে আমরা এই এই যে এখন যে প্রোডাকশনের জন্য যে কস্ট শিটটা তৈরি করতেছি, এই প্রোডাকশনের জন্য কিছু ম্যাটেরিয়াল আপনি আগের প্রোডাকশন প্রসেস থেকে পেয়ে গেছেন, এটাকে আমরা বলবো ওপেনিং। আর ক্লোজিংটা হলো আপনার এই প্রোডাকশনে আপনি দেখেন আপনার জন্য অ্যাভেলেবেল ছিল হলো এই 10,52,000, বাট আপনার এই
10,52,000 টাকার ম্যাটেরিয়াল আপনি ব্যবহার করতে পারতেন, কিন্তু আপনি দেখা গেল লাস্টে প্রোডাকশন থেকে আরো 2 লাখ টাকার ম্যাটেরিয়াল থেকে গেল। যেটা থেকে গেল আপনার এই প্রোডাকশন প্রসেস থেকে, এটাকে বলবো ক্লোজিং র মেটেরিয়াল, অথবা এটাকে আরো বলা যায় যে আনইউজড র মেটেরিয়াল, যেটা আপনার এই প্রোডাকশনে ইউজ হয় নাই, আপনার প্রোডাকশন থেকে বেঁচে গেছে, যার কারণে আপনি এখন ম্যাটেরিয়াল ইউজ করছেন কত, দেখেন ম্যাটেরিয়াল ইউজ করছেন হলো এই র মেটেরিয়াল ইউজ ফর দি প্রোডাকশন 8,52,000। আপনি কি বুঝতে পারছেন ক্লোজিং র মেটেরিয়ালটা কি? জি স্যার। মানে আপনার কাছে যেটা বেঁচে গেল এই প্রোডাকশন থেকে, আপনি যেটা পারচেস করেছিলেন সেখান থেকে বেঁচে গেছে, তো যেটা বেঁচে গেছে সেটা তো আর আপনার খরচ হয় নাই কিন্তু, যার কারণে আমরা ওটা ক্লোজিং র মেটেরিয়াল হিসেবে মাইনাস করে, যেমন এখানে দেখেন র মেটেরিয়াল আপনার জন্য অ্যাভেলেবেল ছিল 10,52,000 টাকার, 2 লাখ টাকার বেঁচে গেল, তাহলে আপনি ইউজ করলেন কত? র মেটেরিয়াল ইউজ ফর দি প্রোডাকশন হলো 8,52,000। ওকে, এইবার দেখেন এই আমরা এর সাথে এখন আমাদের অঙ্কে যেমন বলা আছে এই যে ডাইরেক্ট ওয়েজেস পেইড কত টাকা? 2,38,000 টাকা। তাহলে আমরা ডাইরেক্ট মেটেরিয়ালের সাথে যদি ডাইরেক্ট লেবার এবং আদার ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করি, এখানে আমাদের আদার এক্সপেন্সেস নাই, বাট ডাইরেক্ট ওয়েজেস পেইড আছে 2,38,000, এটা আমরা যোগ করে দিই। অ্যাড ডাইরেক্ট ওয়েজেস, কত আমাদের ডাইরেক্ট ওয়েজেস? 2,38,000। এই আমরা কিন্তু এখন পেয়ে গেলাম আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল না, 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল কি? প্রাইম কস্ট। আমাদের এই 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেলাম। আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলেছিল, অঙ্কটা আমরা একটু দেখি আর একবার। 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলেছিল যে তুমি প্রাইম কস্ট ক্যালকুলেশন করো। আমরা কিন্তু প্রাইম কস্টটা ক্যালকুলেশন করে ফেললাম। এই এখানে কিভাবে ক্যালকুলেশন করলাম? এই র মেটেরিয়াল ইউজ এর সাথে আমরা ডাইরেক্ট ওয়েজেস যোগ করলাম, যোগ করলে আমরা পেয়ে গেলাম প্রাইম কস্ট। এখানে কিন্তু আমাদের আদার ডাইরেক্ট এক্সপেন্সেস না থাকার কারণে আমরা কিন্তু সেটা যোগ করি নাই। আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত প্রাইম কস্টটা কি? প্রাইম কস্ট হলো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডাইরেক্ট লেবার বা ওয়েজেস যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো প্রাইম কস্ট। ওকে, এইবার দেখেন আমরা এখন অ্যাড করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড আমরা দেখি যে কয়টা আছে। ওকে, দেখেন এখান থেকে আমাদের ফ্যাক্টরি ওভারহেড কি? এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ডাইরেক্ট ওয়েজেস পেইড আমরা তো নিয়ে গেলাম। ইনডাইরেক্ট ওয়েজেস পেইড, এটা কিন্তু আমাদের ফ্যাক্টরি ওভারহেডে যাবে। ইনডাইরেক্ট ওয়েজেস 16,000, তাহলে আমরা এটা অ্যাড করি। ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট ওয়েজেস কত? 16,000। তারপরে আমাদের কি আছে একটু দেখি। স্যালারিজ টু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের স্যালারি আমরা চলে যাবে কোথায়? অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে। ক্যারেজ ইনওয়ার্ড বা ফ্রেট ইনওয়ার্ডটা আমরা নিয়েছি, আউটওয়ার্ডটা চলে যাবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসে। ক্যাশ ডিসকাউন্ট এবং ব্যাড ডেটস আমরা বলছিলাম এই দুটো আসবে না।
এই যে রিপেয়ার্স টু প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা কিন্তু আমাদের ফ্যাক্টরি ওভারহেড। রিপেয়ার্স টু প্ল্যান্ট এন্ড মেশিনারি এটা হলো আপনার 42,000 রিপেয়ার্স। প্ল্যান্ট এন্ড মেশিনারি এটা 42,000। ওকে, তারপরে দেখেন কি আছে, এই রেন্ট রেটস অ্যান্ড ট্যাক্সেস ফ্যাক্টরি আছে কত 12,000। রেন্ট রেটস অ্যান্ড ট্যাক্সেস 12,000, এটা আমাদের ফ্যাক্টরি ওভারহেডে আসলো। তারপরে আরো কি কি আছে দেখি, অফিসটা চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে, ট্রাভেলিং এক্সপেন্সেস যাবে সেলিং এক্সপেন্সেসে, সেলসম্যান স্যালারিজটাও চলে যাবে সেলিং এক্সপেন্সেসে। এই যে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটা আমাদের ফ্যাক্টরি ওভারহেডে যাবে। ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে দেখেন কত 28,400। তারপরে আরো কিছু আছে কিনা, এই ডেপ্রিসিয়েশন ফার্নিচারটা যাবে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে, এই ডিরেক্টরস ফি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে, ইলেকট্রিক চার্জ ফ্যাক্টরি এটা আমাদের যাবে। ইলেকট্রিক চার্জ ফ্যাক্টরি হলো 48,000। ইলেকট্রিক চার্জ 48,000। দেখেন এই ফুয়েল আছে, ফুয়েলটা যাবে, ফুয়েল আছে 64,000। ফুয়েল ফুয়েল আছে 64,000। তাহলে দেখেন আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড হলো 2,10,000। 2,10,000 আমাদের ফ্যাক্টরি ওভারহেড। এই প্রাইম কস্টের সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ হলো আপনার টোটাল কত 2,10,000। তাহলে আমরা টোটাল কি পেয়ে যাবো এবার, এটাকে আমরা কি বলতেছিলাম, আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেশন করা। দেখেন এই যে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল এই প্রবলেমে ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেশন। তাহলে আমাদের কি ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল। টোটাল আমাদের ফ্যাক্টরি কস্ট কত 13,400,000। 13,400,000 হলো আমাদের ফ্যাক্টরি কস্ট। এখন আমাদের কাজ কি, ফ্যাক্টরি কস্টের সাথে এই আমরা যোগ করব হলো অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অফিস অ্যান্ড
এক্সপেন্সেস। ওকে, এখন দেখেন অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে কি কি আছে এটা আমরা একটু প্রবলেম থেকে বের করি। স্টক অফ ম্যাটেরিয়াল আমরা নিয়ে গিয়েছি, ক্লোজিংটা নিয়ে গেছি, ম্যাটেরিয়াল পারচেস নিয়ে গেছি, ডাইরেক্ট ওয়েজেস পেইড নিয়ে গেছি, ইনডাইরেক্ট ওয়েজেস নিয়ে গেছি। এই যে স্যালারিজ টু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, এটা আমাদের কি একটা অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হবে। এখানে অ্যামাউন্ট আছে 40,000। তাহলে এই অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে কি আছে? স্যালারিজ, স্যালারিজ ফর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। এখানে আমাদের অ্যামাউন্টটা আছে কত দেখেন, 40,000। তারপরে আমাদের কি আসবে? ফ্রেট ইনওয়ার্ড আমরা নিয়ে গিয়েছি, আউটওয়ার্ডটা বলছি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে যাবে, ক্যাশ ডিসকাউন্ট এবং ব্যাড ডেটস যাবে না। আর রিপেয়ার্স টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমরা ফ্যাক্টরি ওভারহেডে নিয়ে গেছি, রেন্ট অ্যান্ড রেটস ফ্যাক্টরিতে এটি নিয়ে গেছি। এখন অফিস যেটা, এটা কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে যাবে। রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্সেস, এটা এই অফিস বাবদ যাবে হলো, এটা আছে আপনার 6,400। তারপরে দেখেন কি আসবে, ট্রাভেলিং এক্সপেন্সেস যাবে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে, সেলসম্যান স্যালারিজটাও সেলিং এ যাবে, ডেপ্রিসিয়েশন এই ফার্নিচারটা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে, ডেপ্রিসিয়েশন ফার্নিচার 2,400। depreciation on furniture 2,400। তারপরে কি আছে দেখেন, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে যাবে যে ডিরেক্টরস ফি 24,000। সরি 24,000। এরপরে যাবে হলো ইলেকট্রিক চার্জ আমরা নিয়ে গেছি, ফুয়েল নিয়ে গেছি, জেনারেল ম্যানেজার স্যালারি যাবে 48,000। জেনারেল ম্যানেজার স্যালারি 48,000। তাহলে দেখেন আমরা টোটাল অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পেলাম হলো 1,20,800। আমাদের অঙ্কে আগে যে আমরা প্রবলেমটা সলভ করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম এই ফ্যাক্টরি কস্টের সাথে যখন আমরা এই অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ করেছিলাম তখন আমরা পেয়েছিলাম কস্ট অফ প্রোডাকশন। তারপরে আমরা এর সাথে যোগ করেছিলাম এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। কিন্তু এই অঙ্কে কিন্তু আমরা এই ফ্যাক্টরি কস্টের পরে এই দুটো সরাসরি যোগ করে দিচ্ছি। এটার কারণ হলো আমাদের এই সেগমেন্টটা এখানে অঙ্কে চাওয়া হয় না, যার কারণে আমরা একবারে করে দিচ্ছি। ফ্যাক্টরি কস্টের সাথে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এবং সেলিং এক্সপেন্সেস যোগ করে আমরা টোটাল কস্ট অফ সেলস পেয়ে যাব। এখন দেখেন এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এর আইটেম কি কি আছে আমরা একটু প্রথম থেকে দেখে আসি। প্রথমে এগুলো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের বেতন নেওয়া হয়ে গেছে। এই ফ্রেট ইনওয়ার্ডটা নিয়ে গেছি আমরা, আউটওয়ার্ডটা বলছিলাম কি এটা ফ্রেট আউটওয়ার্ড বা
পণ্য পরিবহন ব্যয় যেটা, এটা যখন আপনি ডিস্ট্রিবিউশন বাবদ এক্সপেন্সেস করবেন সেটাকে আমরা বলবো আউটওয়ার্ড। আমরা এটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসে নিয়ে আসবো। ক্যারেজ আউটওয়ার্ড, এটা আছে আপনার অ্যামাউন্টটা কত? অ্যামাউন্ট হলো 20,000। তারপরে দেখেন এটা আমরা নিলাম এই ক্যাশ ডিসকাউন্ট এবং ব্যাড ডেটস, এটা আমরা বলছি যে এটা আমরা নেব না, কারণ হলো এই দুইটা বলা হচ্ছে যে এই কস্ট শিটের সাথে রিলেটেড না। তারপরে দেখেন রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, এটা নিয়ে গেছি। এই রেন্ট রেটস এবং ট্যাক্সেস, এটা নেওয়া হয়ে গেছে, অফিস নেওয়া হয়ে গেছে। ট্রাভেলিং এক্সপেন্সেসটা আমাদের এখন যাবে, ট্রাভেলিং এক্সপেন্সেস আমাদের সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে যাবে 12,400। ট্রাভেলিং এক্সপেন্সেস 12,400। ওকে, তারপরে কি আছে? সেলসম্যান স্যালারিজ, এটা যাবে, এটা 33,600। সেলসম্যান স্যালারিজ অ্যান্ড কমিশন। সেলসম্যান কমিশন হলো কত? 33,400 না 600। তারপরে দেখি আর কোনো আইটেম বাকি আছে কিনা। ডেপ্রিসিয়েশন আমরা নিয়ে নিয়েছি, ডিরেক্টরস ফি নিয়ে নিয়েছি, ইলেকট্রিক চার্জ নিয়ে নিয়েছি, ফুয়েল নিয়ে নিয়েছি, জেনারেল ম্যানেজার স্যালারিও নেওয়া হয়ে গেছে। আমাদের আর কোনো আইটেম বাকি নাই। এখন দেখেন আমাদের টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস হলো কত? 66,000। তাহলে আমাদের এই ফ্যাক্টরি কস্টের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,20,800 প্লাস হওয়ার পরে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অ্যাড করলাম হলো 66,000 টোটাল। তাহলে আমাদের অঙ্কের 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল হলো টোটাল কস্ট অফ সেলস। আমরা একটু দেখি যে রিকোয়ারমেন্টটা কি ছিল। এটাকে বলছে 3 নম্বরে টোটাল কস্ট। টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস একই বিষয়। কস্ট দেখেন টোটাল কস্ট আমাদের এই প্রোডাকশন প্রসেসে কত? 14,87,200। কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে বলেন। স্যার এখানে যে ক্যারিজ আউটওয়ার্ড জিনিসটা কি স্যার? আচ্ছা, ক্যারেজ ইনওয়ার্ডটা বুঝতে পারছেন? জি স্যার। ক্যারেজ ইনওয়ার্ডটা বলছিলাম যে আপনি এই যে যেমন আমাদের প্রবলেমটায় আসি আবার, এই পিডিএফ ফাইলটা কি দেখা যায় স্ক্রিনে? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। দেখেন এখানে আমাদের এই যে এই ফ্রেট ইনওয়ার্ড, ফ্রেট আর ক্যারেজ একই, বুঝতে পারছেন? আমি মনে হয় ওখানে ক্যারেজ লিখে ফেলছি, যার কারণে হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। এই ফ্রেট ইনওয়ার্ড অথবা ক্যারেজ ইনওয়ার্ড একই জিনিস। আর এই ফ্রেট বা ক্যারেজ মানে পণ্য পরিবহন। আচ্ছা, আমি ফ্রেট লিখে দিই তাহলে আপনাদের আরো বুঝতে সহজ হবে। এটা হলো আপনার এই ফ্রেট আউটওয়ার্ড বা ক্যারেজ আউটওয়ার্ড, এটা হলো আপনার
ফ্যাক্টরি থেকে পণ্য তৈরি করার পরে যখন আপনি এটা বিক্রি করার উদ্দেশ্যে ডেলিভারি করবেন, তখন যে পণ্য পরিবহন খরচ হয়, যেমন গাজীপুরের একটা ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে ওটা যে কাভার্ড ভ্যানের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়া হয় না, এই যে পরিবহনটা, এটা হলো ক্যারেজ আউটওয়ার্ড। তো এটা নর্মালি আমাদের এই কস্ট শিটে এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এর সাথে যোগ হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের কয়টা পরীক্ষা নিয়েছিলাম? দুইটা। তো আপনারা এই কস্ট শিটের উপর একটা পরীক্ষা দেবেন আগামী ক্লাসে? না স্যার, পরীক্ষা স্যার কিভাবে নিতে চাচ্ছেন? পরীক্ষা আমি কোশ্চেন শেয়ার দিয়ে দেবো, আপনারা অ্যান্সার করে আমাকে ছবি তুলে আমার এই কি বলে মেইলে অথবা ওই এই জুমে আপনারা সেন্ড করে দিবেন, অথবা আমার মেইলে দিলে সবচেয়ে ভালো হবে। স্যার তখন যদি কারোর নেটে প্রবলেম হয় তাহলে তো সমস্যা। নেটে প্রবলেম হবে না, মানে এই যে আপনারা যেমন এখন আমি দেখতেছি 50 জন আছেন, আর টোটাল এখানে আমাকে সম্ভবত রোল নম্বর দিয়েছেন 55, তার মানে এখানে হয়তো 4-5 জন নেটের কারণে বা অন্য কোনো কারণে হয়তো বাইরে থাকতে পারে। আমি জাস্ট কোশ্চেনটা দেবো এমনি ক্লাসরুম পরীক্ষার সিস্টেমই। আপনার পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনি একটু 5 মিনিট সময় দেবো আপনার ওইটা সেন্ড করার জন্য। আপনি কি করবেন, একটা ছবি তুলে, এই কস্ট শিট করতে গেলে আপনার একটা পেজ বা 2টা পেজ লাগবে ম্যাক্সিমাম। আপনি 2টা ছবি তুলে আমি আপনার ওই ছবিটা আপনি ই করবেন, আপনার রোল নম্বর লিখবেন, ওই ছবির নামটা হবে আপনার রোল নম্বর। রোল নম্বর লিখে আমাকে সেন্ড করবেন। জাস্ট আমি হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট সময় দেব, এবং ওটা আপনাকে লিখতে হবে। টাইপিং দিলে প্রবলেম হবে, আপনারা একজনেরটা আরেকজন শেয়ার করে পাঠিয়ে দিবেন। আপনি লিখে জাস্ট খাতার ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন। স্যার বলেন। স্যার এক্সামটা কি স্যার ক্লাস টাইমে হবে? হ্যাঁ, আপনাদের আমি প্রবলেম দিয়ে দিলাম, আপনি সলভ করে আমাকে, আমি টাইম দিয়ে দেবো। ইভেন এখানে আমরা এক কাজ করতে পারি, মনিটরিং করার জন্য আপনাদের ভিডিও অন করে রাখতে হবে, একটা কম্পালসারি করা যায়। কারোর ভিডিও অফ থাকলে বোঝা যাবে সে কোনো অকারেন্স করতেছে কিনা, সন্দেহ হবে তখন। আর অকারেন্স কি, সবই আপনার কাছে থাকবে। আমি প্রবলেমটা সলভ ক্রিয়েট করবে এমন ভাবে যেন আপনি নিজের কিছু ক্রিয়েটিভিটি বা আপনার ইয়াটা কি বলে আপনি যা শিখলেন সেটা শো করতে পারেন। সরাসরি আমি এই প্রবলেমটাই দিয়ে দিলাম, আপনি এটা দেখে দেখে সলভ করে আমাকে দিলেন, এটা না। এই অঙ্কই দেবো, বাট আপনাকে হয়তো 2-একটা আইটেম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে এই অ্যামাউন্টটা কত হবে। যেমন দেখেন, আজকে যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কে কিন্তু এই প্রফিট বা লস দেওয়া নাই, অথবা প্রফিট বা লসের পরে আমাদের টোটাল সেলিং প্রাইস দেওয়া নাই। আমি যদি এই অঙ্কটার সাথে যদি আমি অ্যাড করে দিতাম যে প্রফিট বা লস এত%, তখন আপনি কি ওই আগের অঙ্কের মতন সলভ করতেন? সলভ করার পরে এর সাথে আর আমার একটা কোশ্চেন ছিল, আমি আগের দিনের প্রফিট বা লস যেভাবে বের করছেন স্যার ওটা আমি বুঝিনি। বুঝেন নাই? সেলস থেকে 33.3% কিভাবে হলো ওটা বুঝিনি। আচ্ছা, ওই আমি যে ওয়ার্ড শিটে একটা মানে পাটিগণিতিক টাইপের অঙ্ক করেছিলাম, ওটা কি বুঝতে পারছেন? স্যার আমার কারেন্ট চলে গিয়েছিল, দেখে আমি বের হয়ে গেছি। ও আচ্ছা, ওই জন্য বুঝতে পারিনি। ওকে, তাহলে আমি এই অঙ্ক দিয়ে একটু বুঝাই। শীট বা স্লাইডগুলো ইমেইল করলে ভালো হতো। আচ্ছা, শীট ওই আগের অঙ্ক
ঠিক আছে, আমি বাকি যে রাফ বা ক্যালকুলেশন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বুঝছেন? আপনাদের সিআর কে দিয়ে দেবো, সিআর আপনাদের ওই ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দিলে আপনারা ওখান থেকে শেয়ার করে নিয়ে নেন। জি স্যার। ওকে, স্যার জি। সিটি তো স্যার দুইটা হয়েছে, অ্যাসাইনমেন্টের কোনো ব্যবস্থা করা যায় কিনা? কারণ হচ্ছে স্যার মানে অনলাইনে পরীক্ষা দেওয়াটা খুব একটা ফিজিবল মনে হচ্ছে না। না, তার এটা চেয়ে এটা শোনেন, আমি বলি, আমি যদি অ্যাসাইনমেন্ট দিই, অ্যাসাইনমেন্ট দিলে সেটা হবে কি, আপনারা একজন করবেন, বাকি সবাই ওই রোল নম্বর চেঞ্জ করে আমাকে সবাই পাঠিয়ে দিবেন। এটা তো ধরেন ক্রিয়েটিভিটি কিছু নয়। আমি একটু বলি, শোনেন আমার কথাটা। আমি এখন যেটা ভাবতেছি যে এই সিচুয়েশনে পরীক্ষাটা ইফেক্টিভলি কিভাবে নেওয়া যায়, সেটার সবচেয়ে বেস্ট ওয়ে হলো আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন দিয়ে দেবো। সাপোজ এই কস্ট শিট তৈরি করার জন্য আপনাকে 20 মিনিট টাইম দিব। 20 মিনিট টাইম দিলে আপনি 20 মিনিটের মধ্যে সলভ করবেন। লাস্টে 5 মিনিটস পাবেন আপনি ওটা জমা দান করার জন্য। আপনি জাস্ট, আমার মনে হয় এটা খুব বেশি টাফ কিছু না। আপনি একটা ছবি তুলবেন, ছবি তুললে ছবিতে আপনার নাম দেবেন হলো আপনার রোল নম্বর। রোল নম্বর সাথে আপনার নামও লিখে রাখতে পারেন। লিখে আপনি জাস্ট আমার মেইলে অথবা আমার ফেসবুকে অথবা এই জুমে আপনি আমাকে ইনবক্স করে পাঠিয়ে দিবেন। জাস্ট আমি আমার সুবিধা মতো সময় আমি বের করে দেখে নেব। এখন দেখবো যে কেউ যদি অনেক পরে পাঠায়, 20 মিনিট পরে পাঠাইছে, তাহলে তো তার পরীক্ষা বাতিল। জি স্যার। এটা স্যার সহজ। আমরা সবাই স্যার হচ্ছে সিআর এর কাছে জিনিসটা জমা দিয়ে আমাদের এক্সামের শিটটা দেন হচ্ছে স্যার সিআর আপনাকে মেল করে দেয় সবারটা। না না, ওইটা আমি স্যার যদি দেখা গেল 20 মিনিটের পরে, স্যার আপনি বললেন যে যদি 20 মিনিট পরে দেয় তাহলে সেটা বাতিল। স্যার দেখা গেল তার ইনকেস 2 ঘন্টা কারেন্ট থাকলো না, তাহলে স্যার তার কি না না হবে? না, না। আপনি প্রশ্নটা আমি দরকার হয় ডাউনলোড করে আপনি নিয়ে নিলেন। আর যদি কেউ না পায় কোশ্চেন, তাহলে তার জন্য ব্যবস্থা আলাদা। তারপরের ব্যাপারটা হলো আমরা এখানে ভিডিওটা অন করে রাখতে পারি, ঠিক আছে? স্যার আর কারেন্ট চলে গেলেও আপনারা যারা মোবাইলে ইউজ করেন, মোবাইলে তো আর কারেন্ট গেলেও সমস্যা নাই। স্যার মোবাইল, স্যার রাউটার তো অফ হয়ে যাবে স্যার। আমার মোবাইলে কানেকশন নাই স্যার, আমার ডিরেক্ট পিসিতে ওকে, কানেকশন দেয়া। এটা এটা তাদের প্রবলেম হবে, এটা প্রবলেম হবে। কিন্তু আপনি সাপোজ প্রথমে কোশ্চেনটা ডাউনলোড করে নিলেন, তাহলে আপনি সলভ করে পরবর্তীতে আপনি পাঠালেন। এটা হলো জাস্ট কি বলে, সম্ভব। 2-4 জনের ইন্টারাপশন হতেই পারে, এটা অসম্ভব কিছুই না। আর এটা এটার এক্সপিরিয়েন্সটা আমি কোথা থেকে পেলাম আমি বলি আপনাদেরকে। এই বাংলাদেশে যে আপনারা এসিসি এর নাম শুনেছেন, হয়তো 2-1 জন শুনতে পারেন। এরা এই যে এই কারেন্ট সিচুয়েশনের কারণে এই জুন মাসে ওদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা হওয়ার কথা থাকলে এটা হলো ইউকে বেসড একটা ওই প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি, ওরা সার্টিফিকেট দেয়। তো এই জুন মাসে এই কারেন্ট সিচুয়েশনের কারণে ওরা কি করেছে, পরীক্ষা বাতিল করেছে। এখন বাতিল করার কারণে ওরা পরবর্তীতে ডিসিশন নিয়েছে যে এখন এটার পরীক্ষার সিস্টেম হলো, আগে পরীক্ষা হতো সেন্টার বেসড। সেন্টার বেসড বলতে হলো বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ওই পরীক্ষা কন্ডাক্ট করতো। আর এখন পরীক্ষা বলছে যে যে প্রত্যেক ক্যান্ডিডেট তার বাসায় বসেই সে পরীক্ষা দিতে পারবে। তো এখানে কিছু শর্ত আছে। শর্তটা হলো ওই বাসার যে রুমে সে বসে পরীক্ষা দিবে সেই রুমটা তাকে এই মানে আইসোলেটেড করতে হবে। দ্যাট ইজ আদার কোনো পার্সন ওই রুমে এন্টার করতে পারবে না। দেন হলো তার এই কি বলে কম্পিউটার হার্ডওয়্যার বা ইন্টারনেট কানেকশন বা ইলেকট্রিসিটি সাপোর্ট এগুলো থাকতে হবে। এবং ফাইনাল ইস্যু হলো তাকে ওয়েব ক্যামেরা চালু রাখতে হবে। ওয়েব ক্যামেরা চালু রাখলে কিন্তু আপনাকে অবজার্ভ বা মনিটর করা সম্ভব যে আপনি কি অন্য কিছু লুকিং করার চেষ্টা করছেন কিনা বা অন্যদিকে নজর আছে কিনা আপনার। আর কোশ্চেন তো যেমন আমি বলেছি যে আপনাদেরকে 20 মিনিট সময়ের পরে আপনাকে 5 মিনিট সময় দিলাম আপনাকে ওই কোশ্চেনটা অ্যান্সারটা পাঠাই দেওয়ার জন্য। তো পাঠাই দিলে আপনি দেখা গেল হয়তো 5 মিনিটের মধ্যে পাঠাই দিবেন। 5 মিনিটের মধ্যে কিন্তু ওই একজনের প্রবলেম আর একজন সলভ করে পাঠানো সম্ভব না। আর আপনাদের সিআর এর কাছে দিতে দিলে হবে কি, সিআর একাই দায়িত্ব নিয়ে নেবে সবার। খালি কি করবে, শিটে রোল নম্বর চেঞ্জ করবে আর পাঠাই দেবে।
বুঝতে পারছেন? স্যার ক্লাস খুললে সিটি নিলে ভালো হতো। জি স্যার, স্যার ক্যাম্পাস খুলে সিটি নিলে স্যার এটা না না, ভালো এটা হতো স্যার। স্যার ক্যাম্পাস খোলার পরে তো আমাদের রিভিউ ক্লাস হবে, আমরা ওকে শুনছি, ওকে স্যারেরা ওকে, বলছেন। আমি তখন যদি স্যার এগুলো নিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আর স্যার আপনি কারণ তো স্যার আমাদের 2টা সিটি নিয়েই নিছেন স্যার। অন্যান্য স্যার কোর্সে দেখা গেল যে স্যার শুধু একটা করে সিটি হয়েছে, সেই জায়গায় স্যার আপনার অলরেডি আগায় স্যার আছি। 50% হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, আমার না মনে ওকে হয় স্যার ওকে ক্যাম্পাস খুলে করলেই স্যার এটা সবার জন্য ভালো হবে। ওকে, এটা যদি একটু আপনারা যদি না দিতে চান, আমার জোর করার কিছু নাই। আর আপনারা যেহেতু বলছেন যে আমার কোর্সে সিটি 2টা অলরেডি নেওয়া হয়েছে বা আমি আগিয়ে আছি, জি স্যার। সেক্ষেত্রে তো সম্ভবই। কিন্তু আমি চাচ্ছিলাম কি, যে ধরেন খোলার পরে আপনার দেখা গেল 15 দিন বা 20 দিন সময় দিল, বা আপনাকে 3 সপ্তাহ সময় দেবে, এর বেশি মনে হয় হয়তো দিবে না, বা ম্যাক্সিমাম 1 মাস। ঠিক আছে? আর আপনাদের তো মনে হয় সেমিস্টার প্রায় শেষের দিকে চলে আসছিল, আপনাদের হয়তো বেশি সময় প্রয়োজনও হবে না, ম্যাক্সিমাম হয়তো 4 উইকস। আমি আপনাদের এটা বলছিলাম যে এটা একটা টেস্ট বেস, আপনিও একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেলেন, আমিও একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেলাম। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনার খোলার পরে দেখা গেল টানা যদি প্রতিদিন 2টা করে সিটি দেওয়া লাগতে পারে আপনাদের, অথবা ক্লাসের পরে ক্লাস, প্র্যাকটিক্যালের পরে প্র্যাকটিক্যাল হতে থাকতে পারে, আপনি এখন একটা দিয়ে রাখলেন, আপনার এই টেনশনটা কমে গেল, এই আর কি। জাস্ট এইটুকুর জন্য আমি বলছিলাম। আপনারা না দিতে চাইলে আমার জোর করার কোনো দরকারই নাই, পরেই নেব, কোনো সমস্যা নেই। আপনাদের মনে হয় আর একটা রেজাল্ট আমি এখনো দিতে পারিনি, আমি দিয়ে দেবো, দেখি আগামী সপ্তাহে আমি দিতে পারি কিনা। হ্যাঁ ওকে, এটা আপনারা একটু নিজেরাও আলোচনা করতে পারেন। কস্ট শিটের উপরে পরীক্ষা দিতে চাইলে আপনারা দিতে পারেন, কারণ এটা খুবই ইজি হবে এবং সময় বেশি লাগবে না, এবং আমি যেটা বলেছি এটা করা সম্ভব। ওকে, আপনারা নিজেরা একটু আলোচনা করেন সিআরের সাথে, বা আপনারা যদি রাজি হন আমাকে মেসেজ দিতে পারেন। স্যার আমরা তাহলে সিআর এর সাথে নিজেরা কথাবার্তা বলে স্যার সিআর পরে আপনাকে জানাই দিই। জাস্ট এটা হলো কি, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, আমারও একটা এক্সপিরিয়েন্স হবে, যে আসলে এটা সম্ভব কিনা, পসিবল কিনা। এবং আচ্ছা স্যার, আমরা স্যার আলোচনা করে স্যার সিআর এর মাধ্যমে স্যার আপনাকে স্যার জানিয়ে দেব। জি ওকে, এখন দেখেন একজনের একটা কোশ্চেন ছিল এখানে, যে আমি আগের অঙ্কে ওই যে এই টোটাল কস্টে 25% না করে সেলসের উপর 33% যে করলাম, সেই করার মানে এখানে বিষয়টা কিভাবে আসছে। আমরা সাপোজ এখন এই অঙ্কে যদি বলি, ওই গত ক্লাসের মতনই বলে দিলাম যে প্রফিট 25% অন কি বলে সেলস। দেখেন এটা আগের ক্লাসের আমাদের এই প্রবলেমটা কিন্তু ছিল। এখন আপনাকে যখন এই প্রবলেমটা সলভ করতে বলা হবে, আপনি এই সেলস প্রাইসটা পাবো আমরা কি টোটাল কস্টের সাথে, এই প্রফিটটা যোগ বা বিয়োগ করার পরে আমরা তো এই প্রফিট পাই, সেটা বলছিলাম না আমরা। দেখেন এই এই টোটাল কস্ট অফ সেলস বা টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করার পরে পাবো হলো কি সেলিং প্রাইস। এখানে এখন যদি আমরা একটা রিকোয়ারমেন্ট দিতাম এরকম, এটা কিন্তু আমার অঙ্কে নাই, বাট এটা হলো এক্সট্রা একটা মানে সলিউশন। এখন সেলস বা সেলিং প্রাইস, দেখেন সেলিং প্রাইসটা আমরা কিভাবে পাবো, আমরা পাবো এই টোটাল কস্টের সাথে এই প্রফিটটা যোগ করার পরে, কিন্তু প্রফিটটা আমরা বলেছি কি সেলিং প্রাইসের উপরে 25%। আমাদের কি সেলিং প্রাইস জানা আছে? জানা নাই। জানা না থাকার কারণে দেখেন আমরা যদি এটাকে এভাবে সলভ করতে চাই, যে এটা জাস্ট আপনারা ক্লাস 8-9-এ ওই যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতির অঙ্ক করছেন, মনে আছে? জি স্যার। জাস্ট সেরকম একটা অঙ্ক করতে হবে, এবং এই অঙ্কটা মানে একটু বোঝার বিষয় আছে। আমরা ধরে নিলাম লেট এই সেলিং প্রাইস
কত 100। আমরা যদি সেলিং প্রাইসটা 100 ধরি, প্রফিট সেখান থেকে আমাদের এই প্রফিট মাইনাস করতে হবে। আমাদের প্রফিট কত? প্রফিট কিন্তু দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে কত? 25। তো 25 যদি আমরা মাইনাস করি ই থেকে, এই কি বলে, এই সেলিং প্রাইস থেকে, তাহলে আমরা কি আমরা কস্ট অফ সেলস অথবা ই পেয়ে যাব না? কস্ট অফ সেলস অথবা এই টোটাল কস্ট আমরা কিন্তু তখন পেয়ে যাব। কিভাবে পাচ্ছি? এই সেলিং প্রাইস থেকে প্রফিটটাকে মাইনাস করলাম। দেখেন, সেলিং প্রাইস মাইনাস প্রফিট, আমরা পেয়ে যাব কিন্তু কস্ট অফ সেলস কত হবে সেক্ষেত্রে আমাদের কস্ট অফ সেলস 75। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? এইটুকু বুঝতে না পারলে পরবর্তী বোঝাটাও মুশকিল। জি স্যার বুঝছি। তার মানে কি আমাদের এইটা জানা আছে, এই টোটাল কস্টটা জানা আছে, আর আমাদের প্রফিট বের করতে বলছে। আমরা কিন্তু এখানে প্রফিটটাকে বলতে পারতাম সরাসরি প্রফিট 33% অফ কস্ট অফ সেলস, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। আমরা যদি বলতাম প্রফিট, সাপোজ যদি বলতাম 33.33% অন টোটাল কস্ট, তাহলে কি কোনো প্রবলেম ছিল বলেন? আরেকবার স্যার। মানে আমরা যদি এই প্রফিট 25% অন সেলিং প্রাইস না বলে যদি বলতাম যে প্রফিট 33.33% অন টোটাল কস্ট, তাহলে কিন্তু আমাদের এইগুলোর আর করার দরকার নেই। তাহলে আমরা কি করতাম? ডাইরেক্ট এই কস্টের 33% এখানে করে দিতাম। জি স্যার। কিরকম? এই কস্ট ইন্টু 0.3333, দেখেন এটা চলে আসছে আমাদের প্রফিট, এবং ফাইনালি আমরা এই সেলিং প্রাইস পেয়ে যেতাম এই 19,82,000। কিন্তু আমাদের কি বলেছে? আমাদের বলেছে প্রফিট 25% অন সেলস। যখন সেলসের উপর বলবে তখন কিন্তু আমরা এটা আর বের করতে পারবো না। এটা বের করতে গেলে তখন আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। দেখেন এইবার আমরা যদি ক্যালকুলেশন করি, যদি আমরা ওই দিন যেমন বলছিলাম যে ইফ কি করছিলাম ওই দিন, সেলিং প্রাইস না, আমাদের আমাদের দেওয়া আছে কি কস্ট অফ সেলস না, আমাদের এই কস্ট অফ সেলস নিয়ে শুরু করতে হবে। ইফ কস্ট অফ সেলস টাকা 75, দেন প্রফিট কত টাকা 25। এবার অতএব যদি টাকা 1 হয়, ইফ এই কস্ট অফ সেলস টাকা 1 টাকা হলে কত হবে? প্রফিট হবে হলো আপনার এই 25 ডিভাইডেড বাই 75। এরপরে আমি ফাইনালি যদি ক্যালকুলেশন করি সেটা হবে হলো এরকম যে
কস্ট অফ সেল যদি 100 টাকা হয় তাহলে প্রফিট হবে এর সাথে 100 যোগ হবে, সরি 100 মাল্টিপ্লাইড হবে। মাল্টিপ্লাইড হলে আপনি ফাইনালি পেয়ে যাবেন হলো ওই মানে কি বলে 33.33%। দেখেন এটা হবে আপনার সলিউশনটা। এখন আপনি বুঝতে পারছেন কিনা? এখানে তো কস্ট অফ সেলস 14,87,000 ছিল না? হ্যাঁ 14,87,000। এখন আমরা এই 14,87,000 টাকার উপরে এই প্রফিটের উপর 25% করব, অথবা এই কস্ট অফ সেলসের 33.33% করব। এবার আপনি ক্যালকুলেশন করবেন। এখন দেখেন এটা আপনি এই কস্ট অফ সেলসের 33% করতে পারেন, অথবা সেলসের 25% করে দেখেন, মিলে যাবে। এটা 33% করলে আসবে হলো এই 4,95,864 টাকা। এটা যোগ করলে সেলিং প্রাইস হবে হলো 19,82,000 টাকা। এখন 19,82,000 টাকার উপরে যদি আমরা আবার 25% করি, দেখেন 19,82,000 মাল্টিপ্লাইড বাই 0.25, তাহলেও কিন্তু আপনার ওই 4,95,600 এই টাকাই আসে। অল্প কিছু ডিফারেন্স আসছে, এটা ডিফারেন্সটার কারণ হলো ওই ট্রাকশনের কারণে কিছু ডিফারেন্স আসছে, এটা ব্যাপার না। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ওই যে আগে স্যার যেটাতে আমরা যে ম্যাথটা করছি এখানে স্যার ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড আর ব্যাড ডেটস রিটার্ন অফ, এই দুইটা আচ্ছা, কেন এই দুইটা অ্যাড হলো, করলাম না? এই দুটো আমরা একটা জাস্ট এই অঙ্ক করার পরে একটা নোট দিতে হবে। নোটটা হলো এরকম, আপনার নোটসটা হলো এই ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড bad debt allowance are not cost sheet item. এটুক লিখলেই হবে। একটা যদি নোট আপনি দিতে চান, একটা নোটে এটুক লিখে দিলে সেটা হয়ে যাবে। এখন আপনার কোশ্চেনটার উত্তর আমি দিই যে কেন এটা আমরা নিলাম না। না নেওয়ার কারণ হলো নর্মালি আপনি যখন বিজনেস করতে যাবেন, আপনি কাউকে ক্যাশ ডিসকাউন্ট যখন দিবেন, সেই ডিসকাউন্টটা হলো ক্যাশ ডিসকাউন্টটা কিন্তু হিসেবে লেখা হয় না। কিরকম, সাপোজ একটা কি বলে একটা প্রোডাক্টের দাম 100 টাকা, আপনি তখন কাস্টমারদেরকে অফার করলেন যে 20% ডিসকাউন্ট আছে, ক্যাশ ডিসকাউন্ট। তো তখন হবে কি, আপনি ওটা যখন সেল করবেন, আপনি কিন্তু 80 টাকায় সেল করবেন এবং আপনাকে 80 টাকায় হিসাবে লিখতে হবে। বাকি যে 20 টাকা আপনি পেলেন না, এটা কিন্তু হিসেবে লেখা লাগবে না। এই কারণে বলা হয় যে ক্যাশ ডিসকাউন্ট হিসেবে লিখতে হয় না। না, ক্যাশ ডিসকাউন্ট ওকে। মেইন কথা হলো ক্যাশ ডিসকাউন্ট এটা কস্ট শিটের সাথে আসবে না। আমাদের মেইন কাজ কি,
মেইন কাজ হলো এই টোটাল কস্ট ক্যালকুলেশন করা, এবং টোটাল কস্টের সাথে আমাদের এই প্রোডাক্টের প্রফিট বা লস ক্যালকুলেশন করা, এবং ফাইনালি আমাদের সেলিং প্রাইস ডিটারমিন করা। এই এই তিনটে ক্যালকুলেশন করাটা হলো কস্ট শিটের মেইন অবজেক্টিভস। বুঝতে পারছেন? কস্ট শিটের মেইন অবজেক্টিভস হলো টোটাল কস্ট ক্যালকুলেশন করা, তারপরে প্রফিট বা লস ক্যালকুলেশন করা এই কস্ট অফ প্রোডাকশন থেকে, এবং সেলিং প্রাইস ক্যালকুলেশন করা। এই কস্ট শিটটা আমরা তৈরি করব একটা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বা নির্দিষ্ট প্রসেস অথবা নির্দিষ্ট কোনো আইটেমের এই জন্যে। এটা কিন্তু টোটাল ব্যবসায়ের লাভ বা লস ক্যালকুলেশন করার জন্য না। এই যে দুইটি আইটেম আছে, এই ক্যাশ ডিসকাউন্ট এবং ব্যাড ডেটস অ্যালাউন্স, এটা হলো বেসিক্যালি মানে বলা হয় যে এটা হলো এটা জাস্ট মানে ব্যবসায়ের লাভ লস ক্যালকুলেশন করতে গেলে তখন কনসিডার করতে হবে, কিন্তু কস্ট শিট তৈরি করতে গেলে স্পেসিফিক্যালি এই কোনো প্রোডাকশন মানে আপনি সেলিং প্রাইস নির্ণয় করে দিয়ে দিচ্ছেন, এখন ব্যবসায়ের যারা সেলিং এর দায়িত্ব থাকবে তারা সেলিং করতে থাকবে, তারা কাকে ডিসকাউন্ট দিল কাকে ডিসকাউন্ট দিল না, এটা কিন্তু আপনার কস্ট শিট যখন তৈরি করবেন তখন আপনি কিন্তু এটা জানেন না। না জানার কারণে আপনি ক্যাশ ডিসকাউন্টটা এখন কনসিডার করবেন না। আর এই যে ব্যাড ডেট অ্যালাউন্স যেটা, আর ব্যাড ডেট অ্যালাউন্সটা হলো মানে ব্যবসায়ের যখন বাকিতে ট্রানজেকশন হয়, বাকিতে ট্রানজেকশন হওয়ার পরে অনেকের কাছে টাকা পাওয়া যায় না, যখন না পাওয়া গেলে আমরা ওটাকে ব্যাড ডেট হিসেবে ট্রিটমেন্ট করি। মানে আপনি তাকে যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটা সে আর আপনাকে দিচ্ছে না বা আপনি পাচ্ছেন না, এটাকে আমরা বলি ব্যাড ডেট। ব্যাড ডেট মানে হলো মানে বাংলায় বলে কুঋণ। আপনি কাউকে বাকিতে পণ্য কিনতে সুযোগ দিয়েছেন বা আপনি বাকিতে বিক্রি করেছেন, পরবর্তীতে আপনার পাওনা টাকাটা সে যদি না দেয় সেটাকে আমরা বলবো ব্যাড ডেট। এখন এই টাকাটা যখন আপনি না পাবেন সেটা তো পরবর্তীতে বছর শেষে হিসাব করা হবে ব্যবসায়ের লাভ বা লসের সময়, কিন্তু এই নির্দিষ্ট প্রোডাক্ট বা আইটেম বা এখানে কিন্তু আপনার এখনই জানার কথা না যে আপনার এই প্রোডাকশন থেকে কতটুকু ব্যাড ডেট হবে। আপনাদের আরো একটা কথা বলি, আমরা কস্ট এই স্টেটমেন্ট অফ কস্ট বা কস্ট শিটটা মেইনলি তৈরি করব হলো স্টেটমেন্ট অফ কস্ট শিটটা আমরা তৈরি করি নরমালি কোনো প্রোডাকশন হওয়ার আগে। আমরা কেন তৈরি করব? আমরা তৈরি করে দেখবো যে এই প্রোডাকশনটা যদি আমরা করি তাহলে আমাদের এই প্রোডাকশন বা এই প্রোডাক্ট থেকে কি পরিমাণ লাভ বা লস হতে পারে। তখন সেটা এস্টিমেট করার জন্য ম্যানেজমেন্ট তাদের ইন্টারনালি ডিসিশন মেকিং করার জন্য কিন্তু এই কস্ট শিটটা তৈরি করে। তো এই কস্ট, ক্যাশ ডিসকাউন্ট এবং ব্যাড ডেট অ্যালাউন্স এটা কিন্তু মানে বিফোর প্রোডাকশন আপনি কিন্তু এটা জানেন না জানার কারণে আপনি কিন্তু এটা কস্ট শিটে আপনার নেওয়ার দরকার নেই। এখন আপনার আরো কোশ্চেন আসতে পারে যে স্যার এই ট্রাভেলিং অ্যালাউন্স বা এই যে ফ্যাক্টরি এক্সপেন্সেস বা ডিরেক্টরস ফি আমরা কত দেব, এটা তো আমরা জানি না। এটাও ঠিক, আমরা জানি না, বাট আমরা এটা একটা এস্টিমেট করে নিব। সাপোজ আমাদের এই প্রোডাকশনটা যদি এমন হতো যে আমরা এই প্রোডাকশনটা 2000 ইউনিট তৈরি করব, তো কোম্পানির কাছে আগের যে তথ্য থাকবে পাস্ট ডেটা অ্যানালাইসিস করে আপনি হিসেব করবেন যে আপনার এই 200 ইউনিট তৈরি করতে গেলে আপনার কত খরচ হবে। আবার সেখানে বাকি খরচ, এগুলো বেশিরভাগ খরচই হলো এস্টিমেটেড, এবং এই এস্টিমেটেড বেসিসে আপনি স্টেটমেন্ট অফ কস্টটা তৈরি করবেন, এবং তৈরি করার পরে আপনি ডিসিশন মেকিং করবেন যে আসলে আপনার এই প্রোডাকশন প্রসেসে আসলে টোটাল কত খরচ হবে।
যেমন আমি একটা এক্সাম্পল বলি, এখন যে সিচুয়েশন যাচ্ছে আপনি দেখবেন বাজারে গেলে কিছু আইটেম আছে যেগুলো আগে যে দামে কিনা যেত এখন তার চেয়ে অনেক বেশি দাম। যেমন এই যে স্যাভলন, আমি গত 2 মাস যাবত লিকুইড স্যাভলন বাজারে প্রতিবারই বাজারে গেলে খুঁজি কিন্তু কখনোই পাই না। আর লাস্ট উইকে বাজারে যে এই রাজশাহীতে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে এই আপনার টিকাপাড়ায়, তারা একটা তৈরি করেছে ক্যাবলন। তো দেখলাম স্যাভলন 1 কেজি কিনতাম হলো আপনার 205 টাকা না 210 টাকায় 1 লিটারের জার। আর এই এরা ক্যাবলন এটা তারা বলতেছে যে এটার দাম হলো 390 টাকা। তার মানে কি ওই আমরা ধরে নিলাম যদি একই কোয়ালিটির প্রোডাক্টও হয় তারপরেও সেটার তুলনায় ডাবল দাম। এখন এই ডাবল দাম হওয়ার কারণ কি? কারণ হতে পারে ফার্স্ট অফ অল যে এখন র মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি নাই। আপনি তখন সাপোজ এই এখনকার সিচুয়েশনে যদি আপনি হিসেব করে দেখেন যে আগে আপনি র মেটেরিয়াল কিনতেন যে দামে, এখন র মেটেরিয়াল তার চেয়ে অনেক বেশি দামে কিনা লাগে, তাহলে আপনি কিন্তু টোটাল কস্ট অফ প্রোডাকশন বের করতে পারতেন এবং ফাইনালি ক্যালকুলেশন করতে পারতেন যে আপনার এই প্রোডাক্টের পার ইউনিট সেলিং প্রাইস বা কস্ট অফ প্রোডাকশন কত হবে। আপনি একটা ডিসিশন মেকিং এ করতে পারতেন যে আপনি এত দামে প্রোডাক্ট বিক্রি করবেন কিনা, বা এই বেশি দামে প্রোডাক্টটা সেল করার মতন বা কাস্টমারদেরকে এই প্রোডাক্টটা পারচেজ করার মতন ক্যাপাসিটি আছে কিনা। অথবা আরো একটা বিষয় আছে, আপনার কোম্পানি যদি বেশি দামে প্রোডাক্ট সেল করে তখন কিন্তু মার্কেটে আপনার কোম্পানির উপর কাস্টমারদের একটা মানে কি বলে ডিস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে যে আপনি বেশি লাভ করার জন্য এই মানে মহামারীর সময় বেশি লাভ করতেছেন, তখন কিন্তু কোম্পানির উপর একটা কাস্টমারদের একটা ডিসস্যাটিসফ্যাকশন বা একটা রাগ তৈরি হতে পারে। পরবর্তীতে কিন্তু আপনি যখন নর্মাল সিচুয়েশন হবে তখন কিন্তু ওই কাস্টমারদেরকে আপনি আর নাও পেতে পারেন। সেই হিসেবে আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন যে আপনার ম্যাটেরিয়ালের কারণে আপনার খরচটা ডাবল হয়ে যাচ্ছে। আপনি তখন ডিসিশন মেকিং করতে পারেন যে মার্কেটে আমার প্রোডাক্টটা যদি আমি ডাবল দামে সেল করি তাহলে আমার কাস্টমার আমি পাবো না, অথবা আমার প্রফিট যদিও আমি ডাবল দামে বিক্রি করতেছি আপনার প্রফিট কিন্তু কমে যাবে। কেন কমে যেতে পারে? কারণ হলো আপনার দেখা গেল এই ইনডাইরেক্ট এক্সপেন্সেস গুলো বেড়ে যেতে পারে। আপনার এই যারা সেলসম্যান আছে তারা বলতে পারে যে আমরা এখন মার্কেটে এই সিচুয়েশনে বিক্রি করতে গেলে আমাদেরকে বেশি টাকা বেতন দিতে হবে, অথবা পরিবহন ব্যয় বেড়ে যাবে, অথবা মানে আপনার আরো বিভিন্ন খরচ হতে পারে। তখন আপনি দেখতে পারেন যে নর্মাল সিচুয়েশনে আপনি বাজারে বিক্রি করলে 4,95,000 টাকা লাভ করতে পারেন, আর এখন যদি দাম ডাবলও হয় আপনার সেলিং প্রাইসও যদি ডাবল হয় কিন্তু দেখা গেল লাভের পরিমাণ এর চেয়ে আরো কমে যাবে। তখন আপনি কিন্তু একটা ডিসিশন মেকিং করতে পারেন যে আপনি হয়তো তখন চাইতে পারেন যে আমি আর প্রোডাক্ট মার্কেটে আপাতত বিক্রি করব না, কি করব আমার প্রোডাকশনটা আপনি অফ রাখবেন। কারণ কি? ওই যে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করতে গেলে আপনার একটা রেপুটেশন খারাপ হতে পারে, আপনার লাভ না হয়ে লস হতে পারে, এরকম বিভিন্ন সিচুয়েশন আসতে পারে। তখন কিন্তু কোম্পানি একটা ডিসিশন আসতে পারে যে আসলে আপনার এই কি বলে মানে আপনার প্রোডাকশন করা যাবে কিনা, বা গেলে সেটা আপনি কি দামে করবেন, এরকম একটা সিচুয়েশন। এখন বলেন আরো কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আজকের মতো মনে হয় শেষের দিকে চলে আসছি। জি স্যার। আগামী লেকচারে আমি আপনাদেরকে ওই আমি যে শীটটা দিয়ে রাখছি ওখানে আমাদের পরবর্তী ডিসকাশন আছে, সেটা হলো আপনার এই যে ব্রেক ইভেন। আমরা ব্রেক ইভেন আলোচনা করব। এটা আপনার ডিসিশন মেকিং এর আরেকটা ভালো একটা টুলস। তো
আগামী ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী। রেকর্ডিংটা একটু দিয়ে দিলে ভালো হতো। রেকর্ডিংটা আমি আপনাদের সিআরকে দিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।